প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পুজোর ছুটির পর এটি আমার আজকে প্রথম ক্লাস। আশা করি তোমরা পুজোর ছুটিতে ভালোভাবেই সময়গুলি অতিবাহিত করেছ, আবার লেখাপড়ায় মনোনিবেশ করেছ। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের মাইকোলজি বিষয়ের উপর পাঠদান করব। আজকে আমি যে বিষয়টির উপর পাঠদান করব সেটি চ্যাপ্টার 5-এর ই। এটি আমার 1 নাম্বার ক্লাস। আজকে আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ডিপটেরোমাইসিটিস শ্রেণী। ডিপটেরোমাইসিটিস শ্রেণী সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ক্লাসটি এনজয় করবে। তো শুরু করা যাক। ডিপটেরোমাইসিটিস শ্রেণী। ডিপটেরোমাইসিটিস শ্রেণীর সাধারণ আলোচনা বা ইন্ট্রোডাকশন নিয়ে একটু কথা বলতেই হয়। ইন্ট্রোডাকশন। ডিপটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাককে সাধারণত অসম্পূর্ণ ছত্রাক বলা হয়ে থাকে বা ইমপারফেক্ট ফাঞ্জি। এদেরকে বলা হয়ে থাকে ইমপারফেক্ট ফাঞ্জি। ইমপারফেক্ট ফাঞ্জি কেন বলা হয়? যে সমস্ত ছত্রাকের এখন পর্যন্ত যৌন জনন পদ্ধতি জানা সম্ভব হয়নি, অথবা যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করতে পারে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের বিভিন্ন স্পোর রয়েছে, যেমন কনিডিয়া বা অন্যান্য স্পোর। এই সমস্ত স্পোরের মাধ্যমে যারা জীবন চক্র সম্পূর্ণ করে তাদেরকে বলা হয় ইমপারফেক্ট ফাঞ্জি, বা এদেরকে আমরা অ্যাসেক্সুয়াল ফাঞ্জি বলে থাকি। অ্যাসেক্সুয়াল ফাঞ্জি বা ইমপারফেক্ট ফাঞ্জি যে সমস্ত ছত্রাক নিয়ে গঠিত, সেই শ্রেণীর ছত্রাকের কে বলা হয়ে থাকে ডিপটেরোমাইসিটিস শ্রেণী। অর্থাৎ এই ইমপারফেক্টটি ফাঞ্জি নিয়ে গঠিত শ্রেণীকে বলা হয়ে থাকে ডিপটেরোমাইসিটিস শ্রেণী। বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস ও মিমস। বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস এরা ধারণা করেছেন যে অ্যাস্কোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ এর কিছু প্রজাতি এর যৌন জনন সম্পর্কে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এদের জীবনচক্র কনেডিয়াল পর্যায়েই থাকে, এই জন্য তাদেরকে বলা হয়ে থাকে ডিপটেরোমাইকোটিনা। এই কথাটি বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস ও মিমস বলেছেন। তারা আরো ধারণা করেছেন যে এই শ্রেণীর ছত্রাকের যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় না, তাই এই ছত্রাকগুলিকে তাদের একটি নির্দিষ্ট শ্রেণী বা ট্যাক্সনে রাখা খুব দুরূহ কাজ। এই জন্য তাদেরকে নির্দিষ্ট ট্যাক্সন বা ক্লাসে রাখা যায় না। এছাড়াও এই শ্রেণীর ছত্রাক সমূহের মধ্যে যে সিমিলারিটি বা সাদৃশ্য খুবই কম থাকে। সেজন্য এই ডিপটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহকে সাধারণত একটি ফর্ম ক্লাসে ভাগ করা হয়েছে। এই জন্য তাদেরকে একটি ফর্ম ক্লাসে রাখা হয়েছে। এই ফর্ম ক্লাস সমূহকে আরো কিছু ফর্ম গ্রুপে ভাগ করা যায়।
সাপোজ এ ফর্ম গ্রুপ সমূহ রয়েছে ফর্ম সাব ক্লাস, একে ফর্ম অর্ডারে ভাগ করা যায়, এদেরকে ফর্ম ফ্যামিলি তে ভাগ করা যায়, এদেরকে ফর্ম জেনাসে ভাগ করা যায়, এদেরকে ফর্ম স্পেসিস ভাগ করা যায়। তাহলে দেখতে পাচ্ছ বিজ্ঞানী অ্যালেক্স প্লাসো মিমস বলেছেন যেহেতু এদের যৌন জনন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়নি বা সম্ভব হয়নি, তাই এদেরকে নির্দিষ্ট ট্যাক্সন বা গ্রুপে ভাগ করা যায়নি। আর এদেরকে একটি যে অন্যান্য ছত্রাক সম্পর্কে আমরা দেখব যে একটি শ্রেণীর ছত্রাকের মধ্যে সাদৃশ্য বিদ্যমান, কিন্তু এই শ্রেণীর ছত্রাক সময়ের মধ্যে সাদৃশ্য খুবই কম, সেজন্য এদেরকে কি ফর্ম ক্লাসে ভাগ করা হয়েছে। এই ফর্ম ক্লাসগুলিকে আবার বিভিন্ন ফর্ম গ্রুপে ভাগ করা যায়। সেই ফর্ম গ্রুপগুলি কি, যেমন ফর্ম সাব ক্লাস, ফর্ম অর্ডার, ফর্ম ফ্যামিলি, ফর্ম জেনাস, ফর্ম স্পেসিস। এই ডিটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকগুলি কিভাবে তাদের যৌন জনন ক্রিয়া অনুপস্থিত বা জানা যায়নি এ সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা করেছেন। যেমন অ্যাস্কোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর যে সমস্ত ছত্রাক রয়েছে, এই শ্রেণীর ছত্রাক সমূহ ধীরে 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 তাদের যৌন জননের বিলম্বিত বা অবলুপ্তি লক্ষ্য করা গেছে। এই যে বিবর্তনের ধারায় এই শ্রেণীর ছত্রাক সমূহের মধ্যে যৌন জননের অবলুপ্তি ঘটে। এই অবলুপ্তি ঘটার কারণে আস্তে আস্তে এদের মধ্যে যৌন জনন ক্রিয়া বা যৌন জনন চক্রটি অনুপস্থিত থেকে যায়। এইভাবে এই যে সমস্ত অ্যাস্কোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকের এই যৌন জনন দশাটি বিলম্বিত হতে হতে বিবর্তনের ধারায় হারিয়ে যায়। সেই সমস্ত শ্রেণীসমূহই ডিটেরোমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত স্থান পায়। এই ডিটেরোমাইসিটিস শ্রেণীর কিছু সাধারণ বৈশিষ্ট্য এখন আমরা জানার চেষ্টা করব। জেনারেল characteristics of Deuteromycetes class। এই ডিটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আমরা এখন জানি। প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তার সোমাটিক স্ট্রাকচার। তার সোমাটিক স্ট্রাকচারটা কি রকম হয়ে থাকে। এই শ্রেণীর ছত্রাক সমূহ সাধারণত সেপ্টেড ব্রাঞ্চিং হয়ে থাকে এবং এর মাইসেলিয়াম বিভিন্ন বর্ণের ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটি হচ্ছে তার দৈহিক গঠন। 2 নাম্বার মাইসেলিয়াম। এই শ্রেণীর ছত্রাকের মাইসেলিয়াম সাধারণত হ্যাপ্লয়েড হয়ে থাকে, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। তবে প্রতি কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এ শ্রেণীর ছত্রাকের মাইসেলিয়াম এক কোষী ইস্টের ন্যায় এক কোষী হয়ে থাকে। এদের মাইসেলিয়াম ইস্টের ন্যায় ইউনিসেলুলার ইস্টের ন্যায় ইউনিসেলুলার, কারণ এদের সুগঠিত মাইসেলিয়াম অনুপস্থিত, সেজন্য এরা ইউনিসেলুলার এক কোষীয় হয়ে থাকে।
থ্রি। এদের সেপ্টাম আমরা যদি লক্ষ্য করি, ইতোপূর্বে অনেকগুলি ক্লাস হয়েছে, আমরা দেখেছি এটি মাইসিলিয়ামের মধ্যে প্রস্থ প্রাচীর সৃষ্টি হয়, প্রস্থ প্রাচীর বা সেপ্টাম সৃষ্টি হয়। এটা যদি মাইসিলিয়াম হয় তাহলে এটা হচ্ছে প্রস্থ প্রাচীর। সব শ্রেণীর ছত্রাকের মধ্যে এরকম একটি ছিদ্র যুক্ত থাকতে পারে। এই শ্রেণীর ছত্রাকেও সরল ছিদ্র থাকে, এরকম সরল ছিদ্র থাকে। এই সরল ছিদ্র থাকার কারণে, সরল ছিদ্র পোর বা সরল ছিদ্র থাকার কারণে একটি কোষ হতে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম এই ছিদ্রের মধ্য দিয়ে অন্য একটি কোষে গমন করতে পারে বা এই কোষ থেকে অন্য কোষে যেতে পারে। এই শ্রেণীর ছত্রাকে সাধারণত ডলিপোর সেপ্টাম, ডলিপোর সেপ্টাম অ্যাবসেন্ট, ডলিপোর সেপ্টাম এদের থাকে না, বা কিছু প্রজাতির আবার থাকতেও পারে, ব্যতিক্রম রয়েছে। এই শ্রেণীর ছত্রাকে সাধারণত ক্ল্যাম্প কানেকশন বা ক্ল্যাম্প সংযোগ এটাও থাকে না, অ্যাবসেন্ট, বা কিছু কিছু প্রজাতির মধ্যে আবার থাকতেও পারে, ব্যতিক্রম রয়েছে। তাহলে সেপ্টাম কি? এই শ্রেণীর ছত্রাকের প্রস্থপ্রাচীরে একটি সরল ছিদ্র থাকে, সিম্পল পোর থাকে, ডলিপোর সেপ্টাম অ্যাবসেন্ট, ক্ল্যাম্প কানেকশন বা ক্ল্যাম্প সংযোগ এটাও অ্যাবসেন্ট, কিন্তু অন্যান্য প্রজাতির মধ্যে থাকতেও পারে, ব্যতিক্রম রয়েছে। এই শ্রেণীর ছত্রাক সমূহের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট বা এখন পর্যন্ত জানা যায়নি। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্স হলে এরা কিভাবে জনন ক্রিয়া সম্পূর্ণ করবে? এরা সাধারণত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের আবার কিছু স্পোর রয়েছে বা অযৌন স্পোর রয়েছে। সেই অযৌন স্পোরের মাধ্যমে বেসিক্যালি এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে। সেই অযৌন স্পোরগুলি কি কি? প্রধানত এরা কনিডিয়ার মাধ্যমে এরা অযৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করে। এরা ক্ল্যামাইডোস্পোরের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এরা আর্থোস্পোরের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এরা ব্লাস্টোস্পোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সাধারণত স্পোরের মাধ্যমে হয় বা অযৌন স্পোর। সেই অযৌন স্পোরগুলি বিভিন্ন রকমের, প্রধানত কনিডিয়া, এছাড়াও ক্ল্যামাইডোস্পোর, আর্থোস্পোর এবং ব্লাস্টোস্পোর। এই ধরনের স্পোরের মাধ্যমে এরা তাদের অযৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তাহলে এই স্পোরগুলি কোথায় উৎপন্ন হয়? এই স্পোরগুলি সাধারণত কনিডিওফোর এইগুলি সাধারণত বিভিন্ন ধরনের কনিডিওফোরের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। কনিডিওফোর কি? কনিডিওফোর হচ্ছে হাইফা থেকে ছত্রাকের, এটা যদি হাইফা হয়, সেই হাইফা থেকে উদ্গত সামান্য বর্ধিত একটি অংশ যাকে আমরা কনিডিওফোর বলে থাকি।
তাহলে এটা হাইফা কনিডিওফোর। এই কনিডিওফোর অথবা কনিডিওজেনাস সেল, কনিডিওফোর অথবা কনিডিওজেনাস সেল উভয় হতেই এই স্পোরগুলি উৎপন্ন হতে পারে। এই কনিডিওফোর বা কনিডিওজেনাস সেল এককভাবে সৃষ্টি হতে পারে, আবার দলবদ্ধভাবেও সৃষ্টি হতে পারে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে কনিডিওফোর এর মাথায় বা অগ্রভাগে এই কনিডিয়াগুলি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কনিডিয়া। এই কনিডিয়া সমূহ আবার নির্দিষ্ট পরিবেশে, উপযুক্ত পরিবেশে পতিত হয়ে তার মাতৃগুণ সম্পূর্ণ ছত্রাকে পরিণত হয়। এইভাবে তারা জীবনচক্র সম্পূর্ণ করে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম কনিডিওফোর কি এবং কনিডিওফোর কিভাবে সৃষ্টি হয়। তাহলে এরা কনিডিওফোরের মধ্যে কনিডিয়াগুলি সৃষ্টি হয়ে থাকে। কনিডিওফোরের মাথায় কি সৃষ্টি হচ্ছে? কনিডিয়া। এই কনিডিয়া সমূহ সাধারণত বিভিন্ন বর্ণের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে এবং এরা ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার উভয়ই হতে পারে। এককোষী বা ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার উভয় প্রকৃতির হয়ে থাকে। কনিডিয়া ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার হয়, অথবা এরা বিভিন্ন বর্ণের এবং আকৃতির হয়ে থাকে। এদের কনিডিয়ার মধ্যে ডাইভার্সিটি বা ভেরিয়েশন রয়েছে। এরপর আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এর হ্যাবিট, এর স্বভাবটা কি। এই ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ কোন ধরনের বা কোন প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত প্যারাসাইট, এরা প্যারাসাইট হতে পারে, অথবা এরা স্যাপ্রোফাইট মৃতজীবী হতে পারে, অথবা এরা হান্টার ফাঞ্জি বা শিকারী ফাঞ্জি হয়ে থাকে। এরা প্রধানত পরজীবী অথবা মৃতজীবী অথবা এরা শিকারী ফাঞ্জি হয়ে থাকে। এই জিট্রোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ বিভিন্ন উদ্ভিদের ক্ষতিকর রোগ সৃষ্টি করে। এছাড়াও এরা প্রাণী দেহের মধ্যেও ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে। এই জন্য এরা প্যারাসাইট বা স্যাপ্রোফাইট বা হান্টার ফাঞ্জি হিসেবে পরিচিত লাভ করে থাকে। এর হ্যাবিটেট বা এর বাসস্থান। আমরা এই জিট্রোমাইসিটিস শ্রেণীর ছত্রাকে দেখেছি এরা বিভিন্ন ধরনের কনিডিয়া এবং কনিডিয়ার বিভিন্ন আকার আকৃতি রয়েছে। এরা এই কনিডিয়ার মাধ্যমে বা স্পোরের এই ডাইভার্সিটির কারণে বিভিন্ন পরিবেশে জন্মাতে সক্ষম এবং ওই বিভিন্ন পরিবেশে অ্যাডাপ্টেশন করতে পারে বা অভিযোজনক্ষম হয়ে থাকে। এই বিভিন্ন পরিবেশে অভিযোজন হওয়ার কারণে হোল পৃথিবীতে, সমস্ত পৃথিবীতেই এদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ সমস্ত জায়গায়, বিশ্বের প্রত্যেকটি স্থানেই প্রায় এই জিট্রোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ দেখতে পাওয়া যায়। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা এখন আলোচনা করলাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ
ডিটোরোমাইসিটিস ক্লাসেস। এই হেডিংয়ে তোমরা যদি আলোচনা করো একটু বুঝে, তাহলে আশা করি তোমাদের বিষয়টি খুব বেশি জটিল হবে না। আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি আলোচনা করব, এটা লাস্ট বৈশিষ্ট্য, প্যারাসেক্সুয়ালিটি। প্যারাসেক্সুয়ালিটি বা অবযৌনতা কাকে বলে? যেহেতু এই শ্রেণীর ছত্রাক সমূহের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন টোটালি অ্যাবসেন্ট বা জানা যায়নি, তারপরেও এই শ্রেণীর ছত্রাক সমূহ প্যারাসেক্সুয়ালিটির মাধ্যমে যৌন দশার ভূমিকা বা যৌন দশার যে সমস্ত ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি এদের মধ্যে লক্ষ্য করা যায়। এই যৌনজননের ধাপসমূহ কি? আমি একাধিকবার বলেছি, যৌনজননের তিনটি প্রধান ধাপ রয়েছে। একটি হচ্ছে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। তাহলে যেহেতু যৌনজননের এই তিনটি ধাপ অবশ্যই থাকবে, যেহেতু এদের মধ্যে যৌনজনন অ্যাবসেন্ট, কিন্তু এরা প্যারাসেক্সুয়ালিটির কারণে এই ধাপসমূহ এদের দেহের মধ্যে বা যৌনজনন দশায় উপস্থিত। এই জন্য এরা প্যারাসেক্সুয়ালিটি বা অবযৌনতা ক্রিয়ার ক্ষেত্রেও ভূমিকা রেখে থাকে। আর এই ডিটোরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহের মধ্যে কিছু টার্ম রয়েছে, সেগুলি তোমাদের জানা থাকার দরকার। টেলিওমর্ফ কাকে বলা হয়? টেলিওমর্ফ হচ্ছে যে সমস্ত ছত্রাকের যৌনজনন এবং অযৌনজনন দশা সম্বন্ধিত একটি দেহ রয়েছে, দৈহিক দেহ রয়েছে, এবং যারা মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে সেল ডিভিশন ঘটে থাকে, সেই ধরনের ছত্রাককে বলা হয় টেলিওমর্ফ। তাহলে এদের কি সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে এবং এদের মধ্যে মিওসিস সেল ডিভিশন ঘটবে। এই ধরনের ছত্রাককে বলা হয়ে থাকে টেলিওমর্ফ। আবার আরেক শ্রেণীর ছত্রাক রয়েছে অ্যানামর্ফ। অ্যানামর্ফ হচ্ছে যাদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট। কিন্তু এদের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আরইপি মানে রিপ্রোডাকশন প্রেজেন্ট, যাদের মধ্যে তাদেরকে বলা হয়ে থাকে অ্যানামর্ফ। আবার যে সমস্ত ছত্রাকের কনেডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কনেডিয়ার মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে, যাদের মধ্যে মিওসিস সংঘটিত হয় না, তাদেরকে বলা হয় সিনামর্ফ। তাহলে আমরা যে ডিটোরোমাইসিটিস শ্রেণী ছত্রাক যে গ্রুপ নিয়ে আলোচনা করে, তারা হচ্ছে এই দুটি গ্রুপ, অ্যানামর্ফ যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং কনিডিয়ার মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে, তাদেরকে আমরা রেখেছি অ্যানামর্ফ। আরেকটি রয়েছে, এরাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে বিভিন্ন ধরনের কনিডিয়ার মাধ্যমে।
কনেডিয়ার গঠন এবং এর মধ্যে বৈচিত্র্য রয়েছে, সেই ধরনের ছত্রাককে বলা হয়ে থাকে সিনানা মর্ফ। এই দুটি গ্রুপই সাধারণত ডিউটেরোমাইসিটিস শ্রেণীর পাঠ্য বিষয়। এবার আমরা কিছু সেক্স রিপ্রোডাকশনস বা প্রজনন নিয়ে আলোচনা করব। ডিউটেরোমাইসিটিস শ্রেণীর রিপ্রোডাকশনস বা প্রজনন নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই দেখেছি এই শ্রেণীর ছত্রাক সমূহের মধ্যে যৌন জনন ক্রিয়া বা দশা টোটালি অ্যাবসেন্ট থাকে না। তাহলে এরা কিসের মাধ্যমে জনন ক্রিয়া সম্পন্ন করবে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। সেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের প্রধান যে উপাদান সেটি হলো কনিডিয়া। তাহলে এখানে বিভিন্ন ধরনের কনিডিয়া রয়েছে আমরা জানি। সেই কনিডিয়াগুলি কি কি রকমের হয়ে থাকে তাই নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। কনিডিয়া হলো হাইফা থেকে একটি শাখা, ক্ষুদ্র সেপ্টেড শাখা, যে শাখার মধ্যে কনিডিয়া উৎপন্ন হয়ে থাকে। এই কনিডিয়া সমূহের গঠন, বৈচিত্র্য, সংখ্যা এবং বিন্যাসের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা 5টি গ্রুপে ভাগ করেছেন। সেই 5টি গ্রুপ কি? অ্যামেরোস্পোরস। কনিডিয়াগুলি অ্যামেরোস্পোরস হয়ে থাকে। অ্যামেরোস্পোরস মানে একটি কনিডিয়া যেখানে থাকে তাদেরকে বলা হয় অ্যামেরোস্পোরস। বি ডিডাইমোস্পোরস। ডিডাইমোস্পোরস হচ্ছে যখন কনিডিয়ার সংখ্যা 2টি থাকে তখন তাকে বলা হয় ডিডাইমোস্পোরস। ফ্র্যাগমোস্পোরস হচ্ছে যখন কনিডিয়ার সংখ্যা 2 বা ততোধিক কিন্তু সেপ্টেড মাইসেলিয়াম যুক্ত, তাদেরকে বলা হয় ফ্র্যাগমোস্পোরস। ডিকটায়োস্পোরস হচ্ছে যাদের লম্বালম্বী এবং আড়াআড়ি মাইসেলিয়াম যুক্ত স্পোরের মাধ্যমে কনিডিয়া উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় ডিকটায়োস্পোরস। স্কুলেকোস্পোরস হচ্ছে যে সমস্ত মাইসেলিয়াম সাধারণত লম্বালম্বী হয়ে থাকে এবং সেপ্টেড মাইসেলিয়াম যুক্ত হয়ে থাকে, তাদেরকে বলা হয় স্কুলেকোস্পোরস। হেলিকোস্পোরস হচ্ছে সেই ধরনের যাদের সাধারণত কুণ্ডলিত কনিডিয়া থাকে, তাদেরকে বলা হয় হেলিকোস্পোরস। এবং স্টাউরোস্পোরস সাধারণত স্টার বা তারকা আকৃতির কনিডিয়া থাকে, তাদেরকে বলা হয় স্টাউরোস্পোরস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 A B C D E F G 7 ধরনের কনিডিয়ার, আমি প্রথমে ভুল বলেছিলাম 5 ধরনের, আসলে 7 ধরনের
এই ধরনের কনিডিয়ার প্রকৃতি হয়ে থাকে। অ্যামেরোস্পোরস যাদের একটি কনিডিয়া, ডিডাইমোস্পোরস দুটি কনিডিয়া, ফ্র্যাগমোস্পোরস যে সমস্ত কনিডিয়া লম্বালম্বী বা আড়াআড়ি ফ্র্যাগমোস্পোরস হচ্ছে দুই বা ততোধিক সেপ্টেট থাকবে, তাদেরকে বলা হয় ফ্র্যাগমোস্পোরস। ডিকটাইস্পোরস লম্বালম্বী বা আড়াআড়ি সেপ্টেট। স্কুলেকোস্পোরস হচ্ছে তারাই যারা লম্বালম্বী থাকবে। হেলিকোস্পোরস কনিডিয়া সমূহ যখন কুণ্ডলিত অবস্থায় থাকবে। স্টাউরোস্পোরস এরা হচ্ছে তারকা আকৃতি যখন থাকে তখন তাকে বলা হয় স্টাউরোস্পোরস। তাহলে কনিডিয়া এই রকমের হয়ে থাকে। এই কনিডিয়া সমূহ যেখানে উৎপন্ন হয় একটা ফ্রুট বডি তৈরি করে থাকে। এই ডিউটেরোমাইসিটিস ছত্রাকের বিভিন্ন রকমের ফ্রুট বডি সৃষ্টি হয়। সেই ফ্রুট বডি সমূহের মধ্যে একটি হচ্ছে সাইনেমা। সাইনেমা কিছু কিছু ছত্রাকের পোষক কোষ হতে পোষক দেহ হতে লম্বালম্বী ভাবে অনেকগুলি কনিডিয়া একইভাবে বাড়তে থাকে। একইভাবে বাড়তে তার যে প্রস্থ বা প্রান্ত, সে প্রান্তের মধ্যে যখন মাইসেলিয়াম তৈরি করে কনিডিয়া তৈরি করে, সেই ধরনের ফ্রুট বডিকে বলা হয় সাইনেমা। তাকে বলা হয়ে থাকে সাইনেমা। এখানে এই কনিডিয়াগুলি সেপ্টেট এবং কনিডিওফোর সমূহ সেপ্টেট হয়ে থাকে। কনিডিওফোর গুলো সেপ্টেট হয়ে থাকে, প্রান্তে এরকম ব্রাঞ্চ বা শাখা সৃষ্টি হয়ে থাকে। এগুলো হচ্ছে কনিডিওফোর, কনিডিয়া, পোষক দেহের থেকে উৎপন্ন হয়ে থাকে সাইনেমা। বিজ্ঞানী এই ধরনের তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কনিডিওফোর। কনিডিওফোর একটি পোষক কোষ হতে, এটা পোষক হোস্ট সেল। সেই হোস্ট সেল থেকে কিছু দূর পর্যন্ত লম্বালম্বী ভাবে বা সংযুক্ত হয়ে বাড়ে এবং এর প্রান্তে কনিডিয়া উৎপন্ন হয়। এই প্রান্তের মধ্যে কনিডিওফোর সমূহ ব্রাঞ্চিং হয়ে থাকে। এই ধরনের ফ্রুট বডিকে বলা হয়ে থাকে সাইনেমা বা সাইনেমাটা। আমরা যে শ্রেণীর ছত্রাকে এই ধরনের ফ্রুট বডি দেখতে পাই সেটি হচ্ছে আর্থ্রোবোট্রায়াম যে ছত্রাক, সেই ছত্রাকের মধ্যে এই ধরনের সাইনেমা দেখতে পাই। এছাড়া আমরা আরেকটি ছত্রাকে দেখতে পাই ট্রাইসুরাস। এটি আরো একটি ছত্রাক। সেই দুই প্রকৃতির ছত্রাকের মধ্যে এই ধরনের সাইনেমা বা ফ্রুট বডি আমরা দেখতে পাই। আরো একটি ফ্রুট বডি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পিকনিডিয়াম। পিকনিডিয়াম হচ্ছে এই শ্রেণীর ছত্রাক সমূহ পোষক কোষের মধ্যে বা ত্বকের নিচে গোলাকৃতির এক ধরনের কলসির আকৃতির বা ফ্লাক্স আকৃতির গঠন তৈরি করে থাকে।
এই ফ্লাক্স আকৃতির গঠনকে বলা হয়ে থাকে পিকনিডিয়াম। পিকনিডিয়াম এর চারিদিকে একটি পেরিডিয়াম নামক একটি পাতলা আবরণ থাকে। পেরিডিয়ামের ভিতরে রয়েছে যে স্তর, সেটি হচ্ছে সিউডোমাইসেলিয়াম স্তর। সিউডোমাইসেলিয়াম স্তর রয়েছে। এটি হচ্ছে হোস্ট সেল। হোস্ট সেল পোষক কোষ, অর্থাৎ পোষক কোষের যে ত্বক, সেই ত্বকের নিচে এই ধরনের একটি গোলাকৃতির বা ফ্লাক্স আকৃতির গঠন তৈরি করে থাকে, যাকে আমরা পিকনিডিয়াম বলেছি। এই হোস্ট সেলের মধ্যে হাইফিগুলিও দেখা যায়। এই পিকনিডিয়ামের উপরের দিকে একটি ছিদ্রপথ থাকে। এই ছিদ্রপথকে বলা হয় অস্টিউল। এই অস্টিউল পথে কনিডিয়াগুলি বের হয়ে যায়। তাহলে কনিডিয়াগুলি কোথায় উৎপন্ন হয়? কনিডিয়াগুলি এই যে সিউডোমাইসেলিয়ামের গাত্রে বা গায়ে খাটো এক ধরনের কনিডিওফোর তৈরি হয়। কনিডিওফোর উৎপন্ন হয়ে থাকে। সেই কনিডিওফোরের মাথায় বা প্রান্তে অসংখ্য কনিডিয়া তৈরি হয়। তাহলে এই কনিডিয়া সমূহ বের হয়ে উপযুক্ত পরিবেশে যখন পতিত হয়, তখন সেখান থেকে আবার মাতৃ ছত্রাকের অনুরূপ ছত্রাক তৈরি করে থাকে। তো প্রিয় ছাত্ররা, এখন যে ফ্রুট বডি আলোচনা করা হলো, এটি একটি পিকনিডিয়াম। এটি যে ছত্রাকের মধ্যে দেখা যায় সাধারণত ম্যাক্রোফোমিনা ছত্রাকের মধ্যে এই ধরনের পিকনিডিয়াম দেখা যায়। পিকনিডিয়ামের গঠনটা কিরকম? এটি ত্বক বা এপিডার্মিসের নিচে ফ্লাক্স আকৃতির বা গোলাকৃতির একটি গঠন, যার বাইরে একটি পেরিডিয়ামের আবরণ থাকবে, তার উপরে একটি সিউডোপ্যারেনকাইমার মতো কোষ থাকবে। সিউডোপ্যারেনকাইমা মানে প্যারেনকাইমা নয়, কিন্তু প্যারেনকাইমার মতো দেখতে। এই কোষগুলিকে আমরা সিউডোপ্যারেনকাইমা বলবো। সেই সিউডোপ্যারেনকাইমার গাত্র হতে লম্বা লম্বা খাটো আকৃতির কনিডিওফোর তৈরি হয়। সেই কনিডিওফোরের মাথায় এই ধরনের কনিডিয়াগুলো উৎপন্ন হয়। আর কনিডিয়া উৎপন্ন হলে বা পিকনিডিয়াম পরিপক্ক হলে এই যে পোষক দেহের যে প্রাচীর, সেই প্রাচীরটা কি হলো? বিদীর্ণ হয়ে যায়, লাইসিস হয়ে গেল। তখন একটি ছিদ্রপথ তৈরি হলো, সেই ছিদ্রপথকে বলা হয় অস্টিউল। সেই অস্টিউল পথেই কনিডিয়াগুলি বাইরে বের হয়ে যায়। এছাড়া আরো কিছু ফ্রুট বডি রয়েছে, যেমন ভুলাসের মাধ্যমেও ডিটোরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের জনন সম্পূর্ণ হয়ে থাকে। এছাড়া আরেকটি রয়েছে সোরিডিয়াম, স্পোরোডকিয়াম এবং এসার ভিলাস। আর আলোচনা আগে করা হলো সাইনেমা। তো প্রিয় ছাত্ররা, আমরা সাইনেমা এবং পিকনিডিয়াম সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও এসার ভিলাস এবং স্পোরোডকিয়াম নামক যে ফ্রুট বডি, এই ফ্রুট বডি সৃষ্টির মাধ্যমেও ডিটোরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ তাদের জননক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই হচ্ছে আমাদের আজকের ডিটোরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের জনন। আমরা দেখলাম এখানে জনন বডির প্রোডাকশনস দেখেছি,
কনিডিয়া উৎপন্ন হয় এবং বিভিন্ন ধরনের ফ্রুট বডিও তৈরি হয়। সেই ফ্রুট বডিগুলি আলোচনা করা হলো। কনিডিয়া সম্পর্কে আমরা দেখলাম প্রায় 7 ধরনের কনিডিয়া দেখা যায়। আর আমরা আলোচনা করলাম ডিট্রোমাইসিটিস শ্রেণীর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং এর ইন্ট্রোডাকশন। এই ছিল আজকের আমার ক্লাস। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। আমরা নেক্সট ক্লাসে সেই বিষয়গুলি সলভ করে পরবর্তীতে ক্লাস শুরু করার চেষ্টা করি। যতক্ষণ তোমরা যারা আমার ক্লাসটি দেখলে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বেস্ট অফ লাক।